মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলে এই ভিডিওতে এখন শুরু করছি ক্লাস 10-এর ভূগোল ক্লাস। আজকের এই ভূগোল ক্লাসে ক্লাস 10-এর পঞ্চম অধ্যায় ভারত, এই ভারতের হ্রদ, এই বিষয়টি নিয়ে ক্লাস করছি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এর আগে দুটো ভিডিওতে তোমরা লক্ষ্য করেছো যে ভারতের এই অধ্যায়টির ঠিক হ্রদ, এর ঠিক আগে রয়েছে জলসম্পদ। সেই জলসম্পদ নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি আগের দুটো ভিডিওতে। আজকে এই ভারত অধ্যায়টির হ্রদ, এখান থেকে আলোচনা শুরু করছি। ছাত্রছাত্রীরা তোমরা মনোযোগ দিয়ে এই আলোচনাটি লক্ষ্য করো। ভারতে তিন ধরনের হ্রদ রয়েছে। তিন ধরনের হ্রদ হলো অভ্যন্তরের মিষ্টি জলের হ্রদ, অভ্যন্তরের লবণাক্ত হ্রদ, উপকূলের উপহ্রদ। এই তিন ধরনের হ্রদ ভারতে আছে। অভ্যন্তরের মিষ্টি জলের হ্রদ হলো জম্মু ও কাশ্মীরের উলার ও ডাল। এগুলি হলো অভ্যন্তরের মিষ্টি জলের হ্রদের নাম। হিমালয়ের তাল, মণিপুরের লোকটাক হ্রদ, এই হ্রদগুলি হলো অভ্যন্তরের মিষ্টি জলের হ্রদ। আর অভ্যন্তরের লবণাক্ত হ্রদ হলো থর মরুভূমির সম্বর, পুষ্কর, পাঁচ ভদ্র, দিদওয়ানা, লাদাখ অঞ্চলের প্যাংগং, সো, মোরারি প্রভৃতি। এগুলি হলো অভ্যন্তরের লবণাক্ত হ্রদ। আর এক ধরনের হ্রদ রয়েছে যেটা হলো উপকূলের উপহ্রদ। চিল্কা, পুলিকট, কোল্লেরু, ভেম্বনাদ, অষ্টমুডি, এইগুলি হলো অভ্যন্তরের উপকূলের উপহ্রদ। ছাত্রছাত্রীরা তোমরা এই তিন ধরনের হ্রদের নাম তোমরা মনে রাখবে, আর প্রত্যেক ধরনের কমপক্ষে দুটি করে হ্রদের উদাহরণ কিন্তু পড়ে মাথায় রাখবে। আচ্ছা, উপহ্রদগুলির জল লবণাক্ত। উপহ্রদ যেগুলো থাকে সেগুলোর জল কিন্তু লবণাক্ত। চিল্কা ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন। ভারতের তো বটেই, এশিয়া মহাদেশের বৃহত্তম লেগুন হলো চিল্কা। এই লাইনটি তোমরা কিন্তু খুবই ভালো করে মনে রাখবে যে ভারতের বৃহত্তম লেগুন কি, বা এশিয়া মহাদেশের বৃহত্তম লেগুনের নাম কি? চিল্কা। এবং এই হ্রদটি কিন্তু কোথায় অবস্থিত? ভারতে অবস্থিত। ছাত্রছাত্রীরা তোমরা এই লাইনটি কিন্তু খুবই ভালো করে মনে রাখবে যে কোনো প্রশ্নের জন্য। হ্রদ আলোচনা করার পর এবার জলাশয় নিয়ে আলোচনা শুরু করছি। নদীর নিম্ন অববাহিকা ও বদ্বীপ অঞ্চলে ছোট, মাঝারি, বড় জলাশয় দেখা যায়। নদীর যে নিম্ন অববাহিকা এবং বদ্বীপ অঞ্চল থাকে সেখানে ছোট, মাঝারি, বড় জলাশয় দেখা যায়। এগুলি জীব বৈচিত্র্য রক্ষা করে। জীব বৈচিত্র্য, বিভিন্ন ধরনের প্রাণী তারা তাদের সেখানে নিজেদের মতো করে নিজস্ব পরিবেশে যে জীবনযাত্রা নির্বাহ করে, সেই জীববৈচিত্র্য কিন্তু এখানে লক্ষ্য করা যায়। জলাশয়ের জল সেচের কাজে ব্যবহার করা হয় এবং এই জল চুইয়ে ভিতরে ঢুকে ভৌম জলের ভাণ্ডার গড়ে তোলে। এই যে জলাশয়, এই জলাশয়ের জল কিন্তু সেচের কাজে তো ব্যবহার করা যায়, এবং এই জলই মাটির নিচে প্রবেশ করে মাটির নিচের অর্থাৎ ভৌম জলের ভাণ্ডারকে গড়ে তোলে, মাটির নিচের জলের চাহিদা পূরণ করে। তাহলে জলাশয় সম্পর্কে তোমরা আলোচনা শুনলে, এবার খাল সম্পর্কে আলোচনা করছি। মূলত সেচের জন্য কাটা হলেও খাল পথ পরিবহনেরও মাধ্যম। খাল পথের মাধ্যমে কিন্তু পরিবহন অর্থাৎ যাতায়াত জলপথে করা হয়। খাল দু ধরনের হয়, এক প্রকার হলো প্লাবন খাল, আরেক ধরনের হলো নিত্যবহ খাল। স্টুডেন্টস, তোমরা কিন্তু খাল কত প্রকার কি কি এটা মাথায় রেখো, কারণ খাল দু প্রকার, প্লাবন খাল, নিত্যবহ খাল। কিছু খাল সরাসরি নদী থেকে কাটা হয়, এগুলি প্লাবন খাল। যে ধরনের খালগুলি নদী থেকে সরাসরি কাটা হয় সেগুলোকে বলা হয় প্লাবন খাল। আর যে খালগুলি নদীতে তৈরি জলাধার থেকে কাটা হয় সেগুলিকে বলা হয় নিত্যবহ খাল। এই নিত্যবহ খালগুলোতে সারা বছর জল থাকে। নিত্যবহ বলতে মানে নিয়মিত, প্রতিদিন জল বহন করাকেই বোঝায়। তো এই নিত্যবহ খালগুলোতে সারা বছর জল থাকে। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা খাল সম্পর্কে বুঝতে পারলে যে খাল দু প্রকার, প্লাবন খাল, নিত্যবহ খাল। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, মানব জীবনে খাল, জলাশয় ও হ্রদের গুরুত্ব। মানব জীবনে খাল, জলাশয়, হ্রদের কি গুরুত্ব আছে? এক নম্বর গুরুত্ব হলো খালগুলি সেচের গুরুত্বপূর্ণ মাধ্যম। ভারতের প্রায় 26% জমিতে খালের মাধ্যমে জলসেচ হয়। তাহলে
খালের যে গুরুত্ব রয়েছে মানব জীবনে, সেটাকে বলা হচ্ছে যে খালগুলি সেচের গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের যে জলসেচ কৃষি ব্যবস্থায়, সেই জলসেচের কিন্তু একটি গুরুত্বপূর্ণ মাধ্যম খাল। এবং ভারতের প্রায় কৃষি জমির প্রায় 26% জমিতে খালের মাধ্যমে জলসেচ করা হয়। ভবিষ্যতে খালের মাধ্যমে সেচ সেবিত অঞ্চল আরও বাড়ানো হবে। ভবিষ্যতে এই যে খালের মাধ্যমে জলসেচ করা হয়, তো এই জমির পরিমাণ আরও বাড়ানো হবে, অর্থাৎ আরও বেশি পরিমাণে জমিতে জলসেচ করা হবে খালের মাধ্যমে। খালগুলি জলপথ হিসাবে কাজ করে। এই খালগুলোতে যাতায়াত ব্যবস্থাও গড়ে ওঠে, তাই তারা জলপথ হিসাবে কাজ করে। খালের জল পানীয় ও শিল্পের প্রয়োজনে ব্যবহার করা হয়। কোথাও কোথাও এই খালের জল পানীয় হিসেবে ব্যবহার করা হয়, আবার এই জল শিল্পের কাজেও ব্যবহার করা হয়। তাহলে খাল কি গুরুত্ব রয়েছে খালের, এটা তোমরা বুঝতে পারলে। তোমরা পড়ে নিও খালের গুরুত্ব। এবার জলাশয়ের গুরুত্বটা তোমরা জেনে রাখো। নদীর নিম্ন অববাহিকায় পুকুর, দিঘি, বিল ইত্যাদি জলাশয় সেচ কার্যে ব্যবহার হয়। নদীর যে নিম্ন অববাহিকায় রয়েছে, নিম্ন অববাহিকা, সেখানে কিন্তু পুকুর, দিঘি, বিল ইত্যাদি জলাশয় সেচ কার্যে ব্যবহার করা হয়। ভারতের মোট সেচ জমি 3%, অর্থাৎ 3%। ভারতের যে মোট কৃষি জমি, তার যে সেচ করা হয়, তার 3% কিন্তু এই পুকুর, দিঘি, বিল ইত্যাদির সাহায্যে কিন্তু জলাশয় থেকেই কিন্তু সেচ কার্য করা হয়। জলাশয়ের জল থেকেই কিন্তু ভারতের মোট কৃষি সেচ সেবিত কৃষি জমির 3% জমিতে জলসেচ করা হয়। জলাশয় মাছ চাষ ও বৈচিত্র্যের রক্ষায় গুরুত্বপূর্ণ। এই জলাশয়ে মাছ চাষ করা হয় এবং জলজ জীব প্রাণীরা কিন্তু তাদের নিজস্ব পরিবেশে তারা বেঁচে থাকতে পারে। এই কাজে কিন্তু জলাশয়গুলো সাহায্য করে চলেছে, অর্থাৎ জলাশয়গুলোর গুরুত্ব রয়েছে। এগুলি ভৌম জলের ভাণ্ডার গড়ে তোলে। মাটির নিচের জলের অভাব পূরণ করে এই জলাশয়ের জল। তাই জলাশয় ধ্বংস অপরাধ। জলাশয় ধ্বংস করা কিন্তু পরিবেশের খুবই ক্ষতি। তাহলে জলাশয়ের গুরুত্ব সম্পর্কে তোমরা বুঝতে পারলে। এই জলাশয়ের গুরুত্বটা পড়ে তোমরা লিখে প্র্যাকটিস করে রেডি করে রেখো। এবার হ্রদ সম্পর্কে বলছি। হ্রদের জল মাছ চাষ ও পানীয় কাজে ব্যবহৃত হয়। ভারতে হিমালয়ের হ্রদগুলি একটি বিখ্যাত পর্যটন স্থান। হ্রদ জীববৈচিত্র্য গড়ে তোলে। আমাদের এই যে হ্রদ ভারতে, এই হ্রদের জলেও কিন্তু মাছ চাষ করা হয়, এমনকি হ্রদের জল পানীয় কাজেও কোথাও কোথাও ব্যবহার করা হয়। ভারতের যে হিমালয়ের হ্রদগুলো রয়েছে, সেই সব হ্রদগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র, যেখান থেকে অর্থনীতির ক্ষেত্রে কিছু মানে মুদ্রা, যেগুলো আর কি সুবিধা হয় মুদ্রা অর্জন করতে, তো পর্যটন কেন্দ্রগুলোকে কেন্দ্র করেই। তো যাই হোক, এই হ্রদ জীববৈচিত্র্য গড়ে তোলে। আচ্ছা, এবার তোমাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি ভারতের কয়েকটি বিখ্যাত সেচ খাল সম্পর্কে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। যেমন উত্তরপ্রদেশের বিখ্যাত সেচ খাল রয়েছে উচ্চ গঙ্গা খাল, নিম্ন গঙ্গা খাল, সারদা খাল, পূর্ব যমুনা খাল, আগ্রা খাল, বেতোয়া খাল প্রভৃতি। এই খালগুলো কিন্তু উত্তরপ্রদেশে। তোমরা ভালো করে পড়ে নেবে এই নামগুলো এবং মনে রাখবে যে এই খালগুলো উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। পাঞ্জাব রাজ্যের বিখ্যাত সেচ খাল বলতে উচ্চ বাড়ি, দোয়াব, সিরহিন্দ, বাঁকড়া খাল, এগুলো পাঞ্জাব রাজ্যে অবস্থিত। হরিয়ানা রাজ্যের বিখ্যাত খাল পশ্চিম যমুনা খাল, বাঁকড়া, জুই খাল ইত্যাদি। বিহার রাজ্যের বিখ্যাত খাল সোন, কোশি, গণ্ডক খাল, এগুলো। পশ্চিমবঙ্গের বিখ্যাত খাল দামোদর খাল, মেদিনীপুর খাল, এগুলো। অন্ধ্রপ্রদেশ রাজ্যের এই ধরনের খাল হচ্ছে কৃষ্ণা, গোদাবরী, বদ্বীপ খাল। ইন্দিরা গান্ধী ক্যানেল, শতদ্রু ও বিপাশা নদীর সংযোগস্থলের হারিক বাঁধ থেকে নির্মিত ইন্দিরা গান্ধী ক্যানেল। রাজস্থান খাল বলা হয় ভারতের বৃহত্তম সেচ খাল। এর দৈর্ঘ্য 445 কিলোমিটার। এই প্রকল্পের মাধ্যমে রাজস্থানের প্রায় 15 লক্ষ হেক্টর জমিতে জলসেচ হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। ইন্দিরা গান্ধী যে ক্যানেল রয়েছে, রাজস্থান খাল বলা হয়, এটি কোথায় অবস্থিত? শতদ্রু ও বিপাশা নদীর সংযোগস্থলের হারিক বাঁধ থেকে কিন্তু এই ইন্দিরা গান্ধী ক্যানেলটি অবস্থিত, শুরু গড়ে উঠেছে। এবং এই ইন্দিরা গান্ধী ক্যানেল, যাকে রাজস্থান খাল বলা হয়, তো তার দৈর্ঘ্য হলো 445 কিলোমিটার। এই প্রকল্পের মাধ্যমে রাজস্থানের যে জমিতে জলসেচ করা হয় কৃষি জমিতে, তো তার কৃষি জমিতে
প্রায় 15 লক্ষ হেক্টর ওখানকার জমিতে জলসেচ করা হয়। বুঝতে পারলে তোমরা? তোমরা ইন্দিরা গান্ধী ক্যানেল বা রাজস্থান খাল এইটা কিন্তু খুব ভালো করে পড়ে রেখো। পরীক্ষার প্রশ্ন হতে পারে বা ছোট টিকাও আসতে পারে। হ্যাঁ, তোমরা কিন্তু ইন্দিরা গান্ধী ক্যানেল সম্পর্কে এই তথ্যগুলো পড়ে রাখবে। এবার আলোচনায় আসছি বহুমুখী নদী পরিকল্পনা। যখন অসংখ্য উদ্দেশ্য সাধনের জন্য নদীকে পরিকল্পনার আওতায় আনা হয় তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। একটি নদীকে বিভিন্ন কাজ করানোর, নদীর দ্বারা কাজ করার জন্য বা কোনো উদ্দেশ্য সাধিত করার জন্য যখন নদীটিকে কোনো পরিকল্পনার আওতায় আনা হয়, নদীটিকে ঘিরে বিভিন্ন পরিকল্পনা গড়ে তোলা হয়, তখনই তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে এটা তাহলে বুঝতে পারলে? এটাও কিন্তু পড়ে নিতে হবে। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এটাও একটা প্রশ্ন হতে পারে, ছোট প্রশ্ন। আচ্ছা, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কি থাকতে পারে? যে একটি নদীকে কোনো উদ্দেশ্য সাধনের জন্য বহুমুখী নদী পরিকল্পনার আওতায় যে নেওয়া হয়, সেই উদ্দেশ্যগুলো কি হতে পারে? সেই উদ্দেশ্যগুলো হতে পারে বন্যা নিয়ন্ত্রণ। বন্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্য নিয়ে নদীটিকে বহুমুখী পরিকল্পনার আওতায় আনা হতে পারে। জলসেচ ব্যবস্থার উন্নতির জন্যেও পরিকল্পনা নেওয়া হতে পারে। বিদ্যুৎ উৎপাদনের জন্যেও কিন্তু বহুমুখী পরিকল্পনায় আনা হতে পারে। জলপথে পরিবহন, তার জন্যেও কিন্তু করা হতে পারে। ভূমিক্ষয় রোধ, শিল্পে প্রয়োজনীয় জল সরবরাহ ও পানীয় জলের যোগান, তারপর মাছ চাষ, পর্যটন কেন্দ্র স্থাপন প্রভৃতি এতগুলো উদ্দেশ্য বা গুরুত্বপূর্ণ কাজ করার লক্ষ্য নিয়েই কিন্তু একটি নদীকে কেন্দ্র করে বহুমুখী নদী পরিকল্পনা গড়ে তোলা হতে পারে। তাহলে তোমরা এই উদ্দেশ্যগুলো খুব ভালো করে পড়ে নেবে। আচ্ছা, তাহলে তোমাদের যে বহুমুখী নদী পরিকল্পনাটি কি বোঝালাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বহুমুখী নদী পরিকল্পনাটি কাকে বলে এবং কোন কোন উদ্দেশ্যে কিন্তু এই বহুমুখী নদী পরিকল্পনা গড়ে তোলা হয়, এটা কিন্তু তোমরা পড়ে নেবে অবশ্যই। এবার বলছি দামোদর পরিকল্পনা। এইমাত্র আমরা জানলাম যে বহুমুখী নদী পরিকল্পনা কি, ঠিক সেই রকম বেশ কিছু উদ্দেশ্য সাধনের লক্ষ্য নিয়ে করা হয়েছিল দামোদর পরিকল্পনা। তাহলে দামোদর পরিকল্পনা সম্পর্কে একটু জেনে নিই। দামোদর পরিকল্পনা ভারতের একটি গুরুত্বপূর্ণ বহুমুখী নদী পরিকল্পনা। 541 কিমি দীর্ঘ দামোদর ঝাড়খণ্ডের খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বোকারো, বরাকর, কোনার দামোদরের বিখ্যাত উপনদী। দামোদর উপত্যকার ক্ষেত্রফল 24,235 বর্গ কিলোমিটার। তাহলে তোমরা বুঝতে পারলে যে দামোদর পরিকল্পনা সম্পর্কে, যে দামোদর পরিকল্পনা ভারতের একটা গুরুত্বপূর্ণ কিন্তু বহুমুখী নদী পরিকল্পনা। দামোদর নদ 541 কিমি দীর্ঘ, এটি ঝাড়খণ্ডের খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আর বোকারো, বরাকর, কোনার দামোদরের বিখ্যাত উপনদী। এখান থেকে এই যে বোকারো, বরাকর, কোনার দামোদরের যে উপনদীগুলো রয়েছে, এই উপনদীগুলোর নাম তোমরা একটু মনে রাখবে। বোকারো, বরাকর এগুলোর নাম তো তোমরা সহজেই মনে রাখতে পারবে। তাহলে এখান থেকেও কিন্তু বিভিন্ন ধরনের যে ছোট প্রশ্নগুলো 1 নম্বরের হয়ে থাকে, সেরকম প্রশ্নও হতে পারে। তোমরা তাহলে উত্তরটা সঠিকভাবে লিখতে পারবে। দামোদর উপত্যকার ক্ষেত্রফল 24,235 বর্গ কিলোমিটার। তাহলে দামোদর পরিকল্পনা সম্পর্কে তোমাদের বুঝিয়ে দিলাম। এবার দামোদর পরিকল্পনার প্রয়োজন হলো কেন? আমরা নদী পরিকল্পনা বললাম, নদী পরিকল্পনায় বিভিন্ন উদ্দেশ্য নিয়ে গড়ে তোলা হয় একটি নদী পরিকল্পনা। তার মধ্যে আমরা দামোদর পরিকল্পনা সম্পর্কে জানলাম। এবার জানবো যে দামোদর পরিকল্পনার প্রয়োজনটা কেন হলো। পরিকল্পনার আগে পর্যন্ত প্রায় প্রতি বছর দামোদরের নিম্ন অববাহিকায় প্রবল ও ভয়ঙ্কর বন্যা দেখা দিত। দামোদরের যে নিম্ন অববাহিকা, সেখানে অনেক ভয়ঙ্কর বন্যা দেখা দিত। যখন দামোদর পরিকল্পনা গ্রহণ করা হয়নি, তখন বন্যায় পশ্চিমবঙ্গের বর্ধমান, বাঁকুড়া, হুগলি ও হাওড়া জেলার বাড়িঘর, ফসল, গবাদি পশু ধ্বংস হতো এবং প্রচুর মানুষ মারা যেত। এত ভয়ানক ক্ষতি হতো দামোদর পরিকল্পনা গ্রহণ করার আগে। এই কারণে দামোদরকে বলা হতো পশ্চিমবঙ্গের দুঃখ। তোমরা জানো যে পশ্চিমবঙ্গের দুঃখ কাকে বলে, কোন নদকে বলে? দামোদরকে। এটি একটি প্রশ্ন। এটাও একটা প্রশ্ন হতে পারে, একটা জেনারেল নলেজের মতনই প্রশ্ন বলা যায়। তো এছাড়াও হুগলি নদীতে
চড়া পড়ে কলকাতা বন্দরেরও ক্ষতি হচ্ছিল। বন্যা রোধ, জলসেচের সুবিধা, কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধি ও অন্যান্য সমস্যা সমাধানের উদ্দেশ্যে দামোদর পরিকল্পনা গ্রহণ করা হয়। এই যে দামোদর পরিকল্পনাটা গ্রহণ করার যখন হয়নি তখন কী ভয়ানক ক্ষতি হতো সেটা আমরা এখানে বললাম। আর দামোদর পরিকল্পনা যে গ্রহণ করা হলো, কোন কোন উদ্দেশ্যে গ্রহণ করা হলো সেগুলো হলো যে হুগলি নদীতে যে চড়া পড়ে কলকাতা বন্দরের ক্ষতি হচ্ছিল সেটা যাতে না হয় তার জন্য, বন্যা রোধ, মেন যে উদ্দেশ্যগুলো নিয়ে দামোদর পরিকল্পনাটা গড়ে তোলা হয়েছিল সেগুলো হলো এই বন্যাকে আটকানো, জলসেচ যাতে সহজে করা যায়, কলকাতা বন্দরের নাব্যতাটা যাতে বাড়ানো যায়, এছাড়াও আরও অনেক সমস্যা সমাধানের উদ্দেশ্য নিয়েই কিন্তু এই দামোদর পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তাহলে স্টুডেন্টস, তোমরা দামোদর পরিকল্পনাটার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারলে তোমরা এই প্রয়োজনীয়তাটা পড়ে নেবে। আর পশ্চিমবঙ্গের দুঃখ কাকে বলে, কেন বলে, এটাও একটা প্রশ্ন। দামোদর নদকে বলে এবং দামোদর নদকে পশ্চিমবঙ্গের দুঃখ কেন বলে তার উত্তর কিন্তু এই যে তোমাদের এই যে পরিকল্পনার লেখা রয়েছে এখান থেকে শুরু করে এই দুঃখ কথাটি এই পর্যন্ত একটা ব্র্যাকেটিং করে নাও, এই পর্যন্ত হবে যে দামোদরকে পশ্চিমবঙ্গের দুঃখ বলার কারণ কি এটা হবে। আর কোন কোন উদ্দেশ্য নিয়ে দামোদর পরিকল্পনা গড়ে তোলা হয় সেগুলো যে শেষের এই যে বন্যা রোধ থেকে গ্রহণ করা হয় এই পর্যন্ত তোমরা একটা ব্র্যাকেটিং করে নেবে। এগুলো হলো এই উদ্দেশ্যগুলো নিয়েই দামোদর পরিকল্পনা গ্রহণ করা হয়। দামোদরের উপনদীর নামগুলো যেটা আগে পড়িয়েছি এগুলো একটু পড়বে। দামোদর উপত্যকার ক্ষেত্রফলটা দেখে রাখবে। তারপর বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে এবং কী কী উদ্দেশ্য নিয়ে একটি বহুমুখী নদী পরিকল্পনা গড়ে তোলা হয় খুব ভালো করে তোমরা পড়বে। আর জলাশয়, খাল এগুলো সম্পর্কে পড়ে নেবে, উদাহরণগুলো মনে রাখবে। ভারতের বিখ্যাত খালটাও একটু তোমরা পড়ে রাখবে। আর আজকে প্রথম দিকে যে তোমাদের আলোচনা করলাম যে হ্রদ কত ধরনের হয় এটা মনে রাখবে, বিভিন্ন প্রকার হ্রদের নামগুলো পড়বে। আর মানব জীবনে খাল, জলাশয়, হ্রদের গুরুত্বগুলো কিন্তু একটু পড়ে নেবে, যদি পরীক্ষায় আসে যাতে লিখতে তোমরা পারো। আর দু ধরনের যে খাল, সেই খালগুলো বলতে কী বোঝায়, প্লাবন খাল, নিত্যবহ খাল কী, এগুলো কিন্তু একটু পড়ে নেবে। এগুলো কিন্তু ঠান্ডা মাথায় তোমরা মনোযোগ দিয়ে বুঝে পড়লে খুব সহজেই কিন্তু তোমরা এগুলো পড়ে মনে রাখতে পারবে। তাহলে আজকে এই যে ভূগোল আলোচনা, ক্লাস 10-এর ভূগোলের যে ভারত অধ্যায়ের প্রথম দিকটি থেকে আলোচনা করলাম হ্রদ সম্পর্কে, নদী পরিকল্পনা সম্পর্কে, এই আলোচনা এখানেই শেষ করছি। এই পঞ্চম অধ্যায় ভারতের যে এই যে বিভিন্ন যে এরপর রয়েছে কবে পরিকল্পনা করা হয়, দামোদর ভ্যালি কর্পোরেশন, এই টপিকগুলোর উপর পরবর্তী ভিডিওতে আমাদের সাথে ক্লাস করব। তোমরা আজকের এই যে আলোচনাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই আলোচনার অনুযায়ী তোমরা বাড়িতে পড়ে নেবে এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করবে, তাহলে তারাও কিন্তু উপকৃত হবে। আর পরবর্তী যে ভিডিও ক্লাসটি তোমাদের এই জিওগ্রাফি নিয়ে সেটি অবশ্যই তোমরা অ্যাটেম্প্ট করো, তোমরা সেই ভিডিওতে অবশ্যই যোগ দিও। আর মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলটি এই জন্যেই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রত্যেকে কিন্তু খুব খুব ভালো থেকো।